শার্টের বোতাম খুলতে খুলতে এশার কাছে এগিয়ে গেল আরহান। শার্ট খুলে এক পাশে রেখে এশার পাশে বসলো। বিয়েটা এভাবেই হুট করে হবে সেটা আরহান চায়নি, তবে এর চেয়ে সহজ আর কোনো উপায় ছিল না এশাকে নিজের কাছে এনে রাখার। বিয়ের অনুষ্ঠান করার সুযোগ পেলে বাঙালিরা মাসের পর মাস কাটিয়ে দেয় শুধু কেনাকাটা হাবিজাবি নিয়ে। এতদিন অপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে। আরহান এশার গা ঘেঁষে শুয়ে পড়ল, মুখ ডুবিয়ে দিল এশার গলায়, আরেকটা হাত রাখলো এশার পেটের ওপর। তারপর ফিসফিস করে বলল, তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না, শুধু আমার একটু সময়ের প্রয়োজন। তারপর ধীরে ধীরে ঘুমের ঘোরে তলিয়ে গেল আরহান। এশার ঘুম ভাঙছে ধীরে ধীরে, এখনো সম্পূর্ণ ঘুম কাটেনি, তবে পেটের উপরে সে ভারী কিছু অনুভব করছে। এশা আস্তে আস্তে চোখ খুলল। আবছা আলোয় ঢাকা রুমটা তার কাছে অপরিচিত। তারপর ধীরে ধীরে সে নিজের অবস্থান বুঝতে পারল। এশা আরহানের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। তারপর চোখ গেল আরহানের উদম বলিষ্ঠ দেহের দিকে। এশার চোখ বড় বড় করে তাকালো। এক মুহূর্তের জন্য যেন সে জীর্ণ শীর্ণ হয়ে গেল। বুকের ভেতরে যেন একটা শান্ত ঝড় উঠেছে। তারপর চোখ গেল তার পেটের ওপরে রাখা আরহানের বলিষ্ঠ হাতের দিকে। লোকটা কি তাকে লজ্জায় মেরে ফেলতে চাইছে? কি আশ্চর্য! সে এই রুমে এলো কি করে? এটা কি তার শ্বশুর বাড়ি? কিন্তু এত শান্ত, নীরব। এসা আরহানের দিকে তাকালো। লোকটা কিভাবে বেহায়ার মতন তার গায়ের ওপরে উঠে ঘুমিয়ে আছে? তাকে কি মানব কোল বালিশ পেয়েছে নাকি? এশা ঠোঁট কামড়ে আলতো করে আরহানের হাতটা নিজের পেটের ওপর থেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সাথে সাথেই সে এশার কোমর ধরে নিজের আরো কাছে নিয়ে এলো। এশার শরীরে কাঁপুনি উঠে গেল। আহ, কি করছেন? ছাড়ুন! এশা আরহানকে সরিয়ে দিতে চেষ্টা করলো। আরহানের ঘুম এখনো কাটেনি। সে কোনো উত্তর না দিয়েই নিজের বাঁধন আরো শক্ত করলো। একদম নাটক করবে না, ছাড়ুন আমাকে! এশা নিচু গলায় বলল। তারপর হুট করেই তার চোখ গেল আরহানের পিঠে একটা ব্যান্ডেজ। এশার বুকের ভেতরে ধক করে উঠল। এশা হাত বাড়িয়ে ব্যান্ডেজটা ধরতেই আরহান হুট করে এশার কাছে সরে এলো। আরহানের চোখ এখনো ক্লান্তিতে ছাপ। এশা উঠে বসলো, তারপর অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার পিঠে? ব্যান্ডেজ করা কেন? এশার কণ্ঠে চিন্তার ছাপ। আরহান শান্ত মুখে নিজের শার্টটা গায়ে দিতে দিতে বলল, তেমন কিছুই না। তেমন কিছু না মানে? আমি স্পষ্ট দেখলাম আপনার পিঠে ব্যান্ডেজ করা। এশার চোখে মুখে অস্থিরতা ভরে গেল। বললাম তো তেমন কিছু না। আরহান আবারও দৃঢ় গলায় বলল, কিছু না মানে? নাকি আপনি আমাকে বলতে চাইছেন না কি হয়েছে? এশার ভীষণ রাগ হচ্ছে, এমন চাপা স্বভাবের মানুষ সে আগে দেখেনি। আরহান শান্ত চোখে এশার দিকে তাকিয়ে আছে। ঘটনাটা ঘটেছে গতকাল রাতে, যখন সে এশার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় একদল লোক তার উপরে হামলা চালায়। প্রথমে মনে হতে পারে এটা কায়েনের পাঠানো লোক। আরহানও সেটাই ভেবেছিল, কিন্তু না, সেই লোকগুলো কায়ানের না। তার মানে এইসবের পেছনে অন্য কেউ আছে। কিন্তু কে করতে পারে এমন কাজ? এই ঘটনাটা এখন কাউকে জানানো যাবে না। এশাকে তো একদমই না। সে চায় না এশার বিয়ের পরের দিনটি আতঙ্কে শুরু হোক। আরহানের নীরবতা ভাঙলো দরজার টোকা। আরহান উঠে যেতে যেতে বলল, বলার মতন কিছু হলে নিশ্চয়ই বলতাম। দরজা খুলতে আরহান দেখল তার মামাতো চাচাতো বোনেরা দরজার বাহিরে। আশ্চর্য, এরাও এসে পড়েছে! আরহানের এক বড় বোন দুষ্টুমি করে বলল, দিনের বেলায় কি বাসর সেরে ফেললি নাকি? নতুন বউকে কোলে করে যেই যে রুমে ঢুকেছে মহাজনের, আর বের হবার নাম নেই। আরহান প্রতিবারের মতো বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। তার পার্সোনাল লাইফ নিয়ে কেউ কথা বলবে, এইটা সে একদমই পছন্দ করে না। পাশে থাকা তার আরেক মামাতো বোন এশাকে দেখে বলল, এই সুন্দরী বুঝি জাদু করেছে? আরহান বিরক্তি চেপে রেখে রুমের এক পাশে দাঁড়িয়ে রইল। এশা হতবাক হয়ে তার বোনেদের কথা শুনছে। তারপর হঠাৎ একজন এশার হাতটা দেখে বলল, আহারে, আরহান আহমেদ বুঝি হাতে মেহেদি দেওয়ার সময়টাও দেয়নি? বিকেলের অনুষ্ঠানের অনেক দেরি, চল
মেহেদি দিয়ে দিই, রাতে আবার বাসর হবে, অনেক কাজ পরে, সময় হবে না, বলেই তারা হেসে উঠল। তারপর এশাকে রুম থেকে বের করে আনলো। এশার বুকের ভেতরে ধুক ধুক করছে। রাতে বাসর হবে মানেটা কি? এ আবার কেমন নিয়ম? এমন আয়োজন করে বাসর করতে এর আগে তো দেখেনি সে। আর বিকালে অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? লজ্জায় এশা কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছে না। এশাকে 2 হাতে মেহেদি পরিয়ে দিয়েছে আরহানের খালাতো বোন ফাইজা। 2 হাত ভর্তি মেহেদি নিয়ে এশা পড়েছে এক মহা বিপদে। না পারছে কিছু করতে, হাত দুটো ব্যথা হয়ে গেছে। যদিও এখনো তাকে নিচে নিয়ে যাওয়া হয়নি। নিচে সবার সামনে তাকে নিয়ে যাওয়া হবে বিকেলে, সেই প্রস্তুতিই চলছে। তবুও কিছু অতি আগ্রহী মানুষজন তাকে দেখতে ওপরে এসে পড়েছে। তাদের কথা শুনতে শুনতে এশার মাথা ধরে গেছে। ধীরে ধীরে বিকাল ঘনিয়ে এসেছে। এশাকে তৈরি করা হয়েছে। একজন শাড়ি পরিয়ে দিচ্ছে, আবার একজন চুল ঠিক করে দিচ্ছে। 2 হাত মেহেদি নিয়ে এশা বসে আছে মহারানী হয়ে। মাঝে মধ্যে মেয়েগুলো এমন এমন দুষ্টু দুষ্টু কথা বলছে, এশা লজ্জায় লাল হয়ে গেছে। এশাকে নিচে নিয়ে যাওয়া হলো। সেখানে সবাই নতুন বউকে দেখতে হাজির। আরহানের মা এশাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, অনেক অনেক উপহার দিল। ঘড়ির কাঁটায় রাত যত বাড়ছে, এশার অস্থিরতা বেড়ে চলেছে। এমন অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি। তার কানে একটি কথা বাজছে, বাসর হবে। কিন্তু আরহানের পিঠের ব্যান্ডেজটা, লোকটা যদি তাকে কিছু না বলে, তাহলে বাসর করব কি দিয়ে সে? ভেবে রাগে ফুঁসতে লাগলো সে। রাহি আরহানের রুম সাজাতে ব্যস্ত। আরহানকে দেখে যতটা আনরোম্যান্টিক মনে হয়, লোকটা তার একদমই উল্টো। ফুল দিয়ে রুম সাজাতে কিছু লোক এসেছিল। আরহান ঝাড়ি দিয়ে সবাইকে বিদেয় করেছে। তিনি ফুলের বাসর করবেন না ভেবেই রাহি মনে মনে হাসলো। রাহির সঙ্গে নাসরিনও রয়েছে। দুজনে পুরো ঘর সেন্ট, ক্যান্ডেল আর এগুলো জ্বেলে দিয়েছে। বিছানার 2 পাশে জ্বলছে টেবিল ল্যাম্প। অন্ধকার ঘরটা এই আলো, কি সুন্দর যে লাগছে, সাথে মোমবাতির সুগন্ধি, অসম্ভব সুন্দর। রাহি আর নাসরিন একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। তখনই রাহির ফোনটা বেজে উঠল। রাহি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো সুইটহার্ট। রাহির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। কি সমস্যা? কি চাই তোমার? রাহি কিছুটা দূরে গিয়ে নিচু গলায় বলল। কায়ান সিরিয়াস হয়েই বলল, তোমাকে চাই? মানে? রাহি হতবাক হয়ে বলল, মানে আমি আরহানের বাড়ির ঠিক সামনে আছি, আর আমি চাই তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে এইখানে আসো। কায়ানের কণ্ঠে রাহি একটা ঢোক গিলে বলল, কেন? ডোন্ট আস্ক এনি কোশ্চেন, বি ফার্স্ট ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মি রুইন দেয়ার ওয়েডিং নাইট। কথাটা শেষ হতেই কলটা কেটে গেল। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 10টার ওপরে। এখন এশার হাতে মেহেদি তোলা হচ্ছে। এই অল্প কিছুক্ষণের মাথায় রংটা একদম গাঢ় হয়ে ফুটে আছে এশার হাতে পায়ে। এইবার দেখে মনে হচ্ছে যে তার বিয়ে হয়েছে। রাত অনেক। এশাকে কজন মিলে আরহানের রুমের দিকে নিয়ে যাচ্ছে। এশা ইচ্ছাকৃতভাবে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। ভয় নাকি লজ্জা সে নিজেও জানে না, কিন্তু পুরো শরীরটা কেমন যেন শিউরে উঠছে। আরহানের রুমের দরজা খুলতেই সবাই হতবাক। রুমের ভেতরটা এত সুন্দর করে সাজানো, দেখে বোঝাই যাচ্ছে কেউ একজন অনেক যত্নে অপেক্ষা করছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, রুমের ভেতরে আরহান আগে থেকেই বসে আছে। এ কি অবস্থা? আগে আমরা বউ রাখবো, তারপর না তুমি ভেতরে ঢুকবে? আরহান খালাতো বোনকে অবাক করে দিয়ে বলল, তোমার বউকে মেহেদি পরাই দিলাম, আর আবার বাসরের জন্যও তৈরি করে এনেছি। এমনি এমনি তো আর আমরা যাচ্ছি না। দুষ্টু হাসি দিয়ে বলল আরেক বোন। সবার সাথে ইফতিও দাঁড়িয়ে আছে। সে মাঝখানে এসে বলল, কি, টাকা দেওয়ার ভয়ে আগেই ভেতরে ঢুকে বসে আছিস তুই? ইফতি কথা শেষ না করতেই আরহান প্যান্টের পকেট থেকে টাকার একটা বান্ডিল বের করে। সবার মুখ যেন হাঁ হয়ে গেল। ইফতি হাত বাড়িয়ে বান্ডেলটা নিয়ে দিল এক দৌড়। ওর পিছু নিয়েছে বাকি মেয়েরা। এশা অবাক হয়ে
সবার দৌড় দেখছে, এদের জীবনেই তো সুখ। আমাকে কিনা হায়নার আস্তানায় ছেড়ে দিয়ে নিজেরা আনন্দে মেতে উঠেছে। আরহান তার দিকে এগিয়ে আসতেই এশা আর চোখে তাকিয়ে ঝটপট 2 ধাপ পিছিয়ে গেল। আরহান নিঃশব্দে একটা নিঃশ্বাস ফেলে দরজা বন্ধ করতেই এশার বুকের ভেতরে ধুক ধুক শুরু হলো। দরজা বন্ধ করলেন কেন? এশা আর চোখে তাকিয়ে বলল, যাতে করে তোমার চিৎকার বাইরের কেউ শুনতে না পায়। শান্ত কণ্ঠে বলেই আরহান হুট করে এশাকে কোলে তুলে নিল। এশা এক মুহূর্তের জন্য দম আটকে ফেলেছিল, তারপর আরহানের চোখে চোখ পড়তেই যেন মোমের মতন ভেতরে গলে যাচ্ছিল। এই ঘরটাও কি সুন্দর করে সাজিয়েছে। আরহান আহমেদ তো আজকে পুরাই রোম্যান্স মোডে আছে। আচ্ছা, ওনার কি ডার্ক রোম্যান্স পছন্দ? আবার বেঁধে রাখবেন না তো? এশা হা করে আরহানের দিকে তাকিয়ে আছে। আফসা আলোয় কি সুন্দর লাগছে লোকটাকে। উফ, কন্ট্রোল এশা। এই লোকের রূপে মুগ্ধ হয়ে নিজের ভেতরে রাগ দমিয়ে দিলে হবে না। তোরই তো জামাই, কোথায় পালিয়ে যেতে তো পারবে না। মনের দ্বন্দ্ব ভাবতে ভাবতে এশা নিজেকে আরহানের বিছানায় আবিষ্কার করলো। এমন মুহূর্তে তার টনক নড়ে উঠল। সে নড়ে চড়ে উঠতেই আরহান তার 2 হাত ধরে তাকে বিছানায় চেপে ধরল। আরহান এশার অস্থিরতা দেখে বলল, এমন ছটফট করছো কেন? এশা চেয়েছিল বাঘিনীর মতন গর্জন করে উঠবে, কিন্তু আরহানের নরম কণ্ঠে সে গলে গিয়ে বিড়ালের চেয়েও নিচু স্বরে বলল, বন্ধ করে, আমার দম আটকে আসছে। আচ্ছা, তাই বুঝি? ধাপ্পাবাজির জায়গা পাও না। আমাকে যে তোমার রুমে বন্ধ করে রেখেছিলে, কই সেদিন তো তোমার দম আটকে যেতে দেখিনি। আরহানের এমন উক্তিতে এশা লজ্জায় লাল হয়ে গেল। এত কথা না বলে আপনি আমার উপর থেকে সরুন। এশা কথা ঘুরিয়ে দিতে চাইল। কেন? আরহানের স্পষ্ট জিজ্ঞাসা। আমি বলেছি তাই? যখন আমার কথার কোনো দাম নেই, আমাকে কিছু বলবে না, তাহলে আমাকে বিয়ে কেন করেছেন? এশার কথায় আরহান অবাক হয়ে গেল। মানে, কি বলছো এসব? আরহানের পিঠে আঘাত লেগেছে কিভাবে সেটা কিন্তু আপনি আমাকে বলেননি। আর এশা আরহানের চোখে চোখ রেখে অভিমানী গলায় বলল। আরহান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেই সকালের কথা নিয়ে মেয়েটা এখনো তার উপরে রাগ করে আছে। অবিশ্বাস্য। আরহান এশার কপালের চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিতে দিতে আলতো করে বললে কি, তুমি আমার ক্ষতটা ঠিক করে দিতে পারবে? মুহূর্তে কঠিন চোখে বলল, তুমি কি ডাক্তার? এশা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল, এইভাবে নিজের বইয়ের তেজ দেখিয়ে কথা বললে ক্ষত ভালো হওয়া তো দূরে থাকুক, আরো গাঢ় হবে। আরহান কোমল দৃষ্টিতে তাকালো, তারপর এশার গলায় মুখ ডুবিয়ে বলল, তাহলে বউকে আদর করলে বুঝি ক্ষত ঠিক হবে? আরহানের স্পর্শে এশা নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই বদরাগী লোকটা হঠাৎই এত রোমান্টিক হলো কি করে? নেশা করে আসেনি তো আবার? এশার নীরবতা দেখে আরহান এশার হাতটা খেয়াল করলো। মেহেদি রাঙা হাত দুটো কি সুন্দর লাগছে। আরহান হাত দুটো নিজের কাছে এনে এপিট ওপিট করে দেখতে লাগলো। এশা ভুরু কুঁচকে বলল, কি করছেন আপনি? মেহেদি হাতে নাকি বড়ের নাম লিখতে হয়? আমার নাম খুঁজছি। বলেই সে নাম খুঁজতে লাগলো। এশা নিঃশব্দে একগাল হেসে বলল, জীবনেও খুঁজে পাবেন না। আর যদি খুঁজে পাই? বলেই আরহান এশার দিকে তাকালো। বলেছি তো, পাবেন না। আরহান ভালো করে এশার 2 হাত দেখতে লাগলো। দুজনে পাশাপাশি শুয়ে আছে। এশা আরহানের কৌতূহল চোখের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। আরহানের হঠাৎ চোখ পড়ল এশার হাতের অনামিকা আঙ্গুলের দিকে, যেইখানে সে তাদের বিয়ের আংটিটা পরে আছে। ঠিক তার পাশে ছোট্ট করে লেখা আরহান। নিজের নাম দেখে আরহান ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তোমাকে একটা প্রশ্ন করি? এশা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরহান এশার হাত থেকে চোখটা না সরিয়েই বলল, ধরো কোনো একটা জিনিস, সেখানে আমার নাম লেখা আছে, এর মানে কি? এশার ভুরু কুঁচকে তাকালো। এটা কেমন প্রশ্ন? লোকটা তাকে বাসরাতে ধাঁধা জিজ্ঞাসা করছে কেন?
এশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জিনিসটা আপনার? আরহান সাথে সাথে এশার দিকে তাকালো, ঠোঁট প্রসারিত করলো। এক্স্যাক্টলি বলেই এশার হাত নিজের ঠোঁটের কাছে এনে অনামিকা আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর এশা আরহানের দিকে তাকাতেই তার কথার গভীরতা বুঝতে পারল। মুহূর্তে আরহান এগিয়ে এসে এশার ওষ্ঠ দুটি ঠোঁট ছুঁয়ে দিল। বাইরে ঝড় বইছে, ঠান্ডা বাতাস, রুমের পর্দাগুলো উড়ে বেড়াচ্ছে, মোমবাতিগুলো একে একে নিভে যাচ্ছে, কিন্তু সেই দিকে কারোর খেয়াল নেই। দুজনে মেতে উঠেছে প্রণয়ের উন্মাদনায়। রাহি আরহানদের বাড়ি থেকে বের হতেই সামনে থাকা একটি গাড়ি সজোরে হর্ন বাজিয়ে উঠল। রাহি হকচকিয়ে সেদিকে তাকাতেই দেখল গাড়ির ভেতরে কায়ান। কায়ানকে ভয় পাওয়া তো দূরের থাক, রাহির রীতিমতো তাকে দেখলে বিরক্ত হয়। রাহি নিজের রাগ দমিয়ে হন হন করে গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, কি সমস্যা কি তোমার? রাহিকে দেখে কায়ান হাঁ করে তাকিয়ে আছে। এতদিন তাকে অফিসারের পোশাকে দেখলেও আজ রাহি আঁচল তুলে শাড়ি পরেছে, খোলা চুল, কপালে টিপ আর হাতে কাচের চুড়ি। কি ভয়ঙ্কর রূপবতী লাগছে তাকে, সে কি তা জানে? কায়ান চোখ সরাতে পারছে না। এই জীবনে বহু নারীর সংস্পর্শে গেলেও কেউ তাকে এতটা মুগ্ধ করেনি। দূর থেকে দেখেই তার দম আটকে আসছে, কাছে গেলে তো নিশ্চয়ই মৃত্যু। কি আশ্চর্য! রাহির হুংকারে কায়ান পলক ফেলে তাকালো, তারপর হালকা কেশে উঠল, গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, গাড়িতে ওঠো। রাহি রাগে গজগজ করতে করতে বলল, গাড়িতে উঠবো মানে কি? ডোন্ট আস্ক কোশ্চেন। সুন্দর করে বলছি, চুপচাপ গাড়িতে উঠে বসো। তুমি নিশ্চয়ই চাও না আমি তোমাকে জোর করি। কায়ান ঠান্ডা গলায় বলল। রাহি কি করবে বুঝতে পারছে না। এই আপদ কেন বারবার তার সামনে আসে সেটা সে বুঝে উঠতে পারে না। অবশেষে রাহি গাড়িতে উঠে বসলো। কোথায় যাচ্ছি আমরা? রাহি কঠিন গলায় প্রশ্ন করলো। বলেছি না আমাকে প্রশ্ন করবে না। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে না গিয়ে কোনো উপায় আছে তোমার? বলেই কায়ান রাহির দিকে তাকালো। সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কায়ান লক্ষ্য করলো রাহির অনামিকা আঙ্গুলে একটি আংটি। কায়ান ভুরু কুঁচকে সাথে সাথে গাড়ি থামালো। হঠাৎ ব্রেক কষাতেই রাহি হতভম্ব হয়ে তাকালো। সে কিছু বলার আগেই কায়ান তার কবজি ধরে আঙ্গুল থেকে আংটিটা খুলে ফেলে বলল, এটা কিসের আংটি? রাহি দাঁতে দাঁত চিপে বলল, এই আংটিটা ফেরত দাও, ওটা আমার এঙ্গেজমেন্টের আংটি। কথাটা কর্ণগোচর হতেই কায়ানের মাথায় যেন রক্ত উঠে গেল। হোয়াট দ্য ফাক বলেই রাগে কায়ান আংটিটা গাড়ির জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। জানালার বাইরে গিয়ে আংটিটা পড়লো রাস্তার পাশে ঝোপের ভেতরে। রাহি মুহূর্তেই একটা চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছিল। কায়ান হাত বাড়িয়ে রাহিকে ধরে ফেলল, তারপর অগ্নি চোখে বলল, কোন গাধার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে শুনি? মুখ সামলে কথা বলো, ঝাঁঝালো কণ্ঠে বলেই এক ঝটকায় রাহি কায়ানের থেকে হাত ছাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল। কায়ান মুষ্টি বন্ধ করে নিজের রাগটাকে সামলাচ্ছে। সে আর চোখে রাহির দিকে তাকালো। ঝোপের মধ্যে রাহি মোবাইলের ফ্ল্যাশ অন করে আংটিটা খুঁজছে। কায়ান গাড়ি থেকে নামলো, তারপর সে নিজের রাগ কমিয়ে একপাশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। তারপর রাহির দিকে তাকিয়ে একটা সিগারেট ধরালো। পৃথিবীতে এমন বোকা মেয়ে আছে সেটা তার জানা ছিল না। আর যাই হোক, রাহি এমন বোকা হবে সেটা সে ভাবেনি। সামান্য একটা আংটি, সেটা নিয়ে এই রকম পাগলামি করার কি আছে? তার কি ধারণা খুব যেন আংটিটা সে খুঁজে পাবে? কখনোই পাবে না ভেবেই কায়ান তার ছেলের হাসি দিল। তারপর সেখানে দাঁড়িয়ে রাহির কর্মকাণ্ড দেখতে থাকলো। এক পর্যায়ে যখন কায়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন সে ঠান্ডা কণ্ঠে বলল, তোমার কি মনে হয় যে তুমি এই ঝোপের ভেতর থেকে ওই গাধার দেওয়া আংটিটা খুঁজে পাবে? যেই তার সাইজ দূরবীন দিয়েও আনলেও সেটা খুঁজে দেখতে পারবে না। রাহি হিংস্র বাঘিনীর চোখে শুধু একবার কায়ানের দিকে তাকালো। কায়ানের বিরক্ত লাগছে। সে সিগারেটটা শেষ করে ঘড়ির দিকে তাকালো। রাত এখন অনেক হয়েছে। তারপর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাহ, কি তোমার লীলা খেলা! যাকে দাও একদম দুই হাত ভরে দাও। ওইদিকে আমার ভাই বউয়ের সাথে বাসর করছে, আর আমি
আমি কি করছি? এই রাতে এই ঝোপের মধ্যে মশার কামড় খাচ্ছি। বাহ। শেষমেশ কোনো উপায় না পেয়ে কায়ান রাহির হাতটা ধরে টেনে তাকে ঝোপের থেকে তুলল। রাহি সামনে কায়ানের সাথে লড়াই করে যাচ্ছে। আমার হাত ছাড়ো, তোমার সাহস কি করে হচ্ছে? রাহি সজোরে চেঁচিয়ে উঠে নিজের হাতটা ছাড়াতে ব্যস্ত হয়ে গেল। কায়ান নিঃশব্দে একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার কি মনে হয় তুমি আংটিটা খুঁজে পাবে এই ঝোপের মধ্যে? শুধু শুধু আমার সময় নষ্ট করছো। তোমাকে এইখানে থাকতে কে বলেছে? এমনিতেই আমার যা ক্ষতি করার সেটা তুমি করে ফেলেছো। আর কি চাও? ছাড়ো, আমাকে যেতে দাও। রাহি যেন চোখ দিয়েই কায়ানকে গিলে খাচ্ছে। কায়ান রাহির হাত ছাড়ল না, বরং টান দিয়ে নিজের সামনে এনে শান্ত গলায় বলল, আমার সাথে একদম জেদ দেখাবে না। আমার কারণে আংটি হারিয়েছো? আমি এর থেকে আরো দামি আংটি তোমারে কিনে দিব। চলো এখন আমার সাথে। কখনোই না, আমি তোমার সাথে যাব না। আর তোমার থেকে আংটি কেন নিব আমি? আমার দামি আংটি চাই না। যেটা তুমি হারিয়েছো আমার সেটাই লাগবে। আঙ্গুল দিয়ে শাসিয়ে বলল রাহি। কায়ান ভুরু কুঁচকে রাহির আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। অন্য কেউ হলে হয়তো এই আঙ্গুল এতক্ষণে কবরে চলে যেত। কায়ান আস্তে করে আঙ্গুলটা নিচে নামিয়ে বলল, আচ্ছা সেটাই দিব। এখন চলো আমার সাথে। না, বলছি না, তোমার সাথে যাব না, ছাড়ো আমাকে। রাহি আবারও চেঁচিয়ে উঠল। দেখো, শেষবারের মতন বলছি, জায়গাটা ভালো না। চুপচাপ আমার গাড়িতে গিয়ে বসো। দাঁতে দাঁত চাপ দিয়ে বলল কায়ান। আচ্ছা, আর তুমি খুব ভালো মানুষ, তাই না, যে আমি তোমার সাথে যাব? রাহি তাচ্ছিল্যের হাসি হেসে বলল। কায়ান রাহির হাতটা ছেড়ে দিয়ে শার্টের হাতাটা ভাঁজ করতে করতে বলল, না, আমি ভালো হওয়ার তো প্রশ্নই উঠছে না। আমি হলাম খারাপের বাপ। বলেই রাহির কোমর শক্ত করে ধরে তাকে কাঁধে তুলে নিল। রাহি ছটফট করেও লাভ হচ্ছে না, সাথে আজকে বন্দুকটাও নেই। সে শেষমেশ উপায় না পেয়ে চিৎকার করতে লাগলো। কায়ান সুন্দর মতন করে গাড়ির দরজাটা খুলে তারপর রাহিকে গাড়ির ভেতরে বসাতেই রাহি কায়ানের পিঠে সজোরে কয়েকটা ঘুষি মারলো। তারপর আবারও চিৎকার করতে লাগলো। কায়ান রাহির সিটের একদম দুপাশে হাত রেখে তাকে আবদ্ধ করে ফেলতেই রাহি থমকে তাকালো। কায়ান একদম কাছাকাছি এসে বলল, আর একটা চিৎকার করলে কিন্তু। থেমে কায়ান একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। তারপর বলল, ছেলেদের মুখ বন্ধ করতে হয় বন্দুকের গুলি দিয়ে, আর তোমার মতন সুন্দরীদের মুখ বন্ধ করতে হয় কি দিয়ে জানো? বলেই তর্জনী দিয়ে রাহির নিচের ঠোঁটটা স্পর্শ করলো। রাহি অগ্নি চোখে এক ঝটকা দিয়ে কায়ানের হাতটা সরিয়ে দিল। কায়ান ঠোঁটটা প্রসারিত করে হাসলো। তারপর গাড়ির দরজাটা বন্ধ করতে করতে বলল, গুড গার্ল, এইভাবে চুপ করে থাকবে। রাহির ভেতরটা রাগে ফেটে যাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। আবারও তার আংটিটাও হারিয়ে ফেলল। এখন এই কায়ান তাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। আরহানের বুকে মাথা রেখে এশা ঘুমিয়ে আছে। আরহান চাদরটা টেনে এশার গলার কাঁধ পর্যন্ত তুলে দিয়ে এশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আলতো করে এশার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এশার শান্ত ঘুমন্ত চেহারার দিকে তাকাতেই আরহানের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। কায়ান এতদিনে তার ওপর হামলার সাহস কোনো দিনও দেখায়নি। তার মানে এইসবের পেছনে যে আছে সে আরো ভয়ঙ্কর। যদি তার ওপর হামলা করতে পারে তাহলে তার কাছের মানুষের ওপরও হুমকি স্বরূপ। তাহলে কায়ানের সাথে নিশ্চয়ই সেই লোকের হাত রয়েছে। এই সব কিছুর শেষ করতে হবে খুব জলদি। কায়ান গাড়ি থামালো নিজের বিশাল বাড়ির সামনে। তারপর গাড়ি থেকে নেমে রাহির দরজা খুলতেই সে কটমট চোখে তাকিয়ে বলল, এটা কোথায়? বলছি না বেশি প্রশ্ন করবে না। বলেই হাত ধরে রাহিকে গাড়ি থেকে নামালো কায়ান। রাহি কোনোভাবেই ভেতরে যেতে চাইল না, উল্টো দিকে দৌড় দেওয়ার আগেই তাকে কোলে তুলে বাড়ির ভেতরে চলে গেল। রাহি বুঝে গেছে এটা কায়ানের আরেকটা ফাঁদ, যে ফাঁদে সে পড়েছে নিজের বোকামির কারণে। বাড়ির সামনেই শখানেক লোকজন প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, যেন এইটা কোনো যুদ্ধক্ষেত্র। আর বাড়ির ভেতরটা যেন কোনো 8 তারকা হোটেল। তবে লাইটগুলো সব বন্ধ, কিছু কিছু আলো শুধু জ্বলছে, যার কারণে একদম ভুতুড়ে লাগছে পুরো বাড়িটা।
রাহি আর এখন চেঁচামেচি করছে না। হায়নার আস্তানায় এসে চেঁচামেচি করাটা আরেক বোকামি হবে। কায়ান রাহিকে একটা রুমে নিয়ে গেল। তারপর তাকে বিছানায় রাখতেই রাহির সম্পূর্ণ শরীর অবশ হয়ে এলো। সে ভয়ার্ত দৃষ্টিতে তাকাতেই কায়ান সরে এসে বলল, ভয় নেই, কিন্তু যদি আমার কথা না শোনো তাহলে ভয়ের অনেক কারণ আছে। বলতে বলতে কায়ান নিজের গায়ের জ্যাকেটটা খুলে এক পাশে রাখলো। রাহি রুমটা দেখছে, বিশাল রুম, সাথে মাস্টার বেড। আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? রাহি একটু দম ফেলে বলল, কারণ ওই পেন ড্রাইভ, ওইটা আমার চাই, শান্ত শিথিল গলায় বলল কায়ান। আর না দিলে? কায়ান একটু হেসে বলল, প্রশ্নই উঠছে না, আমি যেটা চাই সেটা হাসিল করেই ছাড়ি। যতদিন না পেন ড্রাইভটা পাচ্ছি তুমি আমার বন্দি হয়ে থাকবে। রাহি তাচ্ছিলের হাসি হাসলো। নিজের বোকামিতে ইচ্ছে করছে যেন নিজেকে নিজে একটা চড় মারতে। কি সুন্দর! এই লোকটার ভণ্ডামিতে পা দিয়ে ফেললো। সে কিনা নিজে হেঁটে কায়ানের গাড়িতে উঠেছে। এটা কি সে কিডন্যাপ বলবে, নাকি নিজের পায়ে কুড়োল মারা? পেনড্রাইভ দিয়ে তোমার কাজ কি? সেইখানে তো তোমার বিরুদ্ধে কিছু নেই। রাহি অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলো, আই নো সুইটহার্ট, আমার বিরুদ্ধে কিছু নেই, কারণ আমি নিজের কাজের কোনো প্রুফ রাখি না। কিন্তু আমার যে একজনকে শায়েস্তা করতে হবে। যদি পেন ড্রাইভটা তোমাদের কাছে আসে আর আমি সেটা পারছি না। রাহি ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, কারণ তুমি জানো এইসবের পেছনে কে আছে। অফকোর্স, আন্ডারওয়ার্ল্ডের সব খবরের হেডকোয়ার্টার এইখানে। কায়ান ঠোঁটটা প্রসারিত করে হাসল। কে আছে এর পেছনে? রাহি আগ্রহ নিয়েই জিজ্ঞাসা করলো। হুম, এটা জানার সময় এখনো আসেনি। শুধু এটুকু জেনে রাখো, এই রুমের বাইরে যাওয়া তোমার জন্য নিষেধ। বলতে বলতে কায়ান নিজের শার্টটা খুলে বিছানায় গা এলিয়ে দিল। রাহি চোখ বড় বড় করে বলল, এ কি, তুমি এইখানে কেন? কায়ান রাহির বিস্মিত মুখের দিকে তাকিয়ে বলল, এটা আমার রুম সুইটহার্ট, তুমি এই রুমেই থাকছো। কায়ান রাহির বিস্মিত মুখের দিকে তাকিয়ে বলল, এটা আমার রুম সুইটহার্ট, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? রাহি ঝাঁঝালো কণ্ঠে বলল, না, একদমই না। তুমি হলে এখন আমার সোনার হরিণ, তাই তোমাকে চোখে চোখে রাখতে হবে। বলে কায়ান হাত তুলল। রাহি যেন বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে সে? নিজের হাতের দিকে তাকিয়ে একবার আংটির কথা ভাবল। রাহির প্রচন্ড রাগ হচ্ছে। সে বিছানা থেকে উঠে জানালার পাশে সোফায় গম্ভীর হয়ে বসে রইল। কিভাবে এইখান থেকে বের হবে সেই নিয়েই ভাবতে থাকলো। কায়ান নিজের গায়ের চাদরটা টেনে বলল, তুমি যদি জানালা দিয়ে পালানোর প্ল্যান করে থাকো তাহলে আগেই বলে রাখি, আমার লোকেরা জানালার একদম নিচে দাঁড়িয়ে আছে। বলে কায়ান এক গাল হাসল। রাহি অগ্নি চোখে তাকিয়ে রইল। এই জাহান্নাম থেকে তার মুক্তির উপায় কি? আরহানের ফোনে ক্রমাগত বেজেই চলেছে। ফোনের শব্দে এশার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই সে টের পেল তার পাশে আরহান নেই। গায়ের চাদর জড়িয়ে এশা উঠে বসল। কোথায় গেল লোকটা? এশা ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা। এর মধ্যে গোসল সেরে তোয়ালে পেঁচিয়ে আরহান রুমে আসলো। এশা হা করে আরহানকে দেখছে। আরহানের সুঠাম দেহে পানির বিন্দু চিকচিক করছে। এশা মনে মনে বলল, কোনো ডাইনি আমার জামাইয়ের দিকে নজর দিলে একদম চোখ ফুটো করে দেব। উফ, মাশাল্লাহ। আমার আরহান এশার পাশে বসতে বসতে বলল, গুড মর্নিং। এখানে ব্যথা আছে? এখনো ব্যথা আছে? আরহানের এইভাবে প্রশ্ন করায় এশা চোখটা নামিয়ে ফেলল, কিন্তু কিছুই বলল না। ব্যথা দেওয়ার সময় তো মনে ছিল না, এখন এসেছে ঢং করতে। আরহান এশার দিকে তাকিয়ে আছে। চাদর জড়িয়ে দুই হাঁটু ভাঁজ করে বসে আছে সে। চুলগুলি এলোমেলো, গলা ও ঘাড়ে আদরের দাগ। আরহান নিচের ঠোঁট কামড়ে হাসলো। তারপর বিছানার পাশে ড্রয়ারটা খুলে একটা লাল রঙের বক্স বের করে এশার হাতে দিল। এশা আর চোখে ভুরু কুঁচকে সবটা দেখছে। বক্সটা এনে আরহান এশার হাতে দিতেই সে আরহানের দিকে তাকিয়ে বলল, এটা কি? আরহান চুলের পানি মুছতে মুছতে বলল, খুলে দেখো। এশা আগ্রহ নিয়ে বক্সটা খুলতেই দেখল ভেতরে একটা পেন্ডেন্ট।
অসম্ভব সুন্দর। এশা অবাক দৃষ্টিতে তাকাতেই আরহান বলল, এটা কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে ছিল না। একটু হাসফাস করেই বলল আরহান। তারপর আরহান এশার কাছ ঘেঁষে বসল। কাঁধ থেকে এশার চুলগুলো সরিয়ে পেন্ডেন্টটা পরিয়ে দিতে দিতে বলল, এত চুপচাপ কেন তুমি? বলেই এশার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিল। এশা শিউরে ওঠে বলল, আপনি ভাবটা এমন দেখাচ্ছেন যেন আমরা প্রেম করে বিয়ে করেছি। আরহান এশার কাঁধে চিবুক রেখে বলল, বিয়ের আগে করিনি, কিন্তু বিয়ের পরে প্রেম করতে তো কোনো অসুবিধা দেখছি না। এশা কিছু বলার আগেই আরহানের ফোনটা বেজে উঠল। আরহানের মনোযোগ চলে গেল সেই দিকে। এশা বিরক্তি নিয়ে তাকাতেই আরহান বলল, জাস্ট এ মিনিট। আরহান কথা বলতে বারান্দায় চলে গেল। এশার বিরক্তি লাগছে, ফোনে যেন আরেক সতীন হয়ে দাঁড়িয়েছে। এশা পেন্ডেন্টটার দিকে তাকালো। সবকিছুর মাঝেও এশার খালি খালি লাগছে। মনে হচ্ছে তাদের দুজনের মধ্যে কিছু একটা মিসিং। আরহানকে সে ভালোবাসে, এটা অস্বীকার করছে না। তবু এই মানুষটা যেন এক রহস্য মানব। নিজের অনুভূতি সে এমনভাবে কুণ্ঠিগত করেছে। আসলে মানুষটি কেমন সেটা থেকে সবার আড়ালে। এশা আসল আরহানকে চায়, তাকে বুঝতে চায়, তার সব কথা শুনতে চায়, কিন্তু সেখানে পৌঁছানো যেন তার জন্য অসম্ভব হয়ে উঠেছে। আরহান রুমে ঢুকলো চিন্তিত মুখে। খবর এসেছে রাহি নিখোঁজ, আর কায়ান বার্তা পাঠিয়েছে পেনড্রাইভটা না পেলে তার পরবর্তী টার্গেট এশা। আরহানের রক্তে যেন আগুন বইছে। সে সাথে সাথেই নিজের আলমারি থেকে জামা কাপড় বের করে তৈরি হতে লাগলো। এশা উদ্গ্রীব কণ্ঠে বলল, আপনি কোথায় যাচ্ছেন? একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে বলেই আরহান নিজের ঘড়ি পড়তে লাগলো। ইম্পর্ট্যান্ট কাজ? আজকে? কিসের ইম্পর্ট্যান্ট কাজ? আপনি কোথাও যাবেন না? আর এশা জেদ দেখিয়ে বলল। আরহান একটা তপ্ত শ্বাস ফেলে এশার পাশে বসলো। তারপর বলল, না গিয়ে উপায় নেই। এইসবের মানে কি? আজকে আমার বাবার বাড়ি যাওয়ার কথা। মুখ ফুলিয়ে বলল এশা, আমি এসে তোমাকে নিয়ে যাব, ওকে? বলে এশার কপালে আদর মেখে দিয়ে উঠে পড়ল সে। এশা অভিমানী চোখে আরহানের চলে যাওয়া দেখছে। রাহির সারা রাত ঘুম হয়নি। সোফার এক কোণে গুটিসুটি মেরে শুয়েছিল সে। ভোরের দিকে চোখটা বন্ধ হয়ে এলেও কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে সবার আগে সে বিছানার দিকে তাকায়। কায়ান নেই। কায়ানকে না দেখে রাহি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর ক্লান্ত চোখে রুমের চারিদিকে তাকালো। এই ঘরের মানুষ থাকে কি করে? রাহির যেন দম বন্ধ হয়ে এলো। সে পা টিপে টিপে দরজা খুলতেই দেখল দরজা বাইরে বন্দুক হাতে দুজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রাহিকে দরজা খুলতে দেখে একজন বলল, ভেতরে যান, আপনার জন্য এই রুমের বাইরে বের হওয়া নিষেধ। রাহির আগে কটমট করে এক মুহূর্ত তাকিয়ে থেকে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একজন তার জন্য ট্রে করে খাবার নিয়ে এলো। রাহি রাগ দেখিয়ে সবকিছু নিয়ে যেতে বলল, কিন্তু পাশ থেকে একজন বলল, না, খাবার নিয়ে যাওয়ার অনুমতি নেই। যদি আপনি খেতে না চান তাহলে হাত পা বেঁধে খাওয়ানোর অনুমতি আছে। রাহি ভেতরের সব সহ্য শক্তি যেন শেষ প্রায়। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে এলো। রাহি নিশ্চুপে কায়ানের সম্পূর্ণ রুম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, এই ঘরে কিছুই নেই। কোনোভাবে যদি জানতে পারতো ওই পেনড্রাইভ নিয়ে কাকে ব্ল্যাকমেল করতে চায় কায়ান। রাহি বিছানার পাশের ড্রয়ারে শুধু একটা ছবি পেল, ফ্যামিলি ফটো, কায়ান ও আরহান ছোটবেলায় একসাথে। পেছনে তাদের বাবা মা। দেখে মনে হলো খুবই উচ্চবিত্ত পরিবারের জন্ম তাদের। ছবিটা ভালো করে দেখার আগেই রাহির মনে হলো কে যেন হনহনি হনহনিয়া রুমে এলো। রাহি মুহূর্তেই ছবিটা নিজের শাড়ির আঁচলে লুকিয়ে পেছনে ফিরতেই অবাক হয়ে তাকালো। প্রায় অর্ধনগ্ন একটা মেয়ে হিংস্র চোখে রাহির দিকে তাকিয়ে আছে। রাহি বিস্ময় নিয়ে বলল, কে তুমি? সামনে থাকা মেয়েটি পরনে পাতলা কাপড়ের একটি ছোট্ট জামা, যা তার শরীর ঢাকতে অক্ষম বললেই চলে। আমি কে সেটা জেনে কি করবে? তুমি কে? তুমি নাকি কাল থেকে কায়ানের ঘরে আছো? মেয়েটি যেন চোখ দিয়ে রাহিকে ভৎসনা করছে।
রাহি বেশ অপ্রস্তুত হয়ে তাকালো। এই প্রশ্নের উত্তর সে কি দিবে? মেয়েটি রেগে উঠে বলল, তুমি তাহলে সেই নতুন মেয়ে যার কারণে কায়ান আমাকে অবহেলা করছে? তোমাকে অবহেলা করছে মানে? তুমি কে? রাহির জীবন ভীষণ বিরক্ত নিয়েই বলল। মেয়েটি ঘৃণ্য চোখে রাহিকে দেখতে থাকলো, তারপর বলল, কায়ানের ঘরে এমন সম্পূর্ণ জামা কাপড় পরে আছিস কি করে? কি করে তোকে ছুঁয়ে দেখেনি? মেয়েটির মুখে হঠাৎ তুই ডাকে নিজের ভীষণ বাজে রকমের অনুভব হলো রাহির। ছি, কি বিশ্রী উপাধি! রাহের গা গুলিয়ে এলো ঘৃণায়। কিরে, কথা বলছিস না কেন? বলেই রাহির দিকে হিংস্রভাবে এগিয়ে আসতেই এক ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আমার রুমে ঢোকার সাহস হয়েছে কিভাবে তোর? কায়ানের কণ্ঠ ভেসে আসতেই মেয়েটা জীর্ণ শীর্ণ হয়ে কয়েক পা পিছিয়ে গেল। তারপর ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখলো কায়ান ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কায়ানের পেছনে দাঁড়িয়ে আছে রুবান। সে সাথে সাথেই একজনকে ডেকে পাঠালেন। ততক্ষণে দাঁতে দাঁত চিপে নিজেকে শান্ত করেছে কায়ান। হঠাৎ এক মধ্যবয়সী মহিলা এসে মেয়েটিকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে গেলেন। কায়ান রাহির দিকে তাকালো। মাফিয়া ওয়ার্ল্ডের অন্ধকারের দিকের সাথে সাথে এটাই হয়তো তার প্রথম পরিচয়। রাহির শরীর থরথর করে কাঁপছে। সে সোফায় বসে পড়ল, তারপর এক হাতে নিজের মাথা ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কায়ান চুপ করে রাহিকে দেখছে। মাফিয়া জগৎ অনেক কুৎসিত। এর সম্পর্কে যত ফ্যান্টাসি বই লেখা হোক না কেন, সেই সব শুধুই কল্পনা। এর ওয়ার্ল্ডের ভেতরে বাস্তবতা মানুষকে দুমড়ে মুচড়ে ছাড়খাড় করে ফেলে। কায়ান এসবের বাইরে নয়। মাফিয়ারা কখনো সাধু হয় না। এদের হাতে লেগে থাকে রক্তের দাগ। কিন্তু কে কি ভাবলো তাতে কায়ানের কিছুই যায় আসে না। শুধু রাহির চোখে মুখের এই ঘৃণা তার ভেতরের এক ঝড় তুলেছে। রাহি চুপ করে সোফায় বসে আছে। সম্পূর্ণ রুমটা অন্ধকার। শুধু চাঁদের আলো জানালা দিয়ে এসে তার মুখে পড়েছে। নিজেকে এতটা দুর্বল হতে হবে এর আগে সে কোনোদিনও দেখেনি। এই চাকরিতে সে যোগ দিয়েছে 5 বছর। এই অল্প কয়েক বছরে কত অন্যায় অপরাধ দেখেছে সে। তবুও আজও কোনো মেয়ের অসহায়ত্ব দেখলে তার বুকটা কেঁপে ওঠে। ছোটবেলা থেকেই সে তার মাকে দেখেছে ভয় পেয়ে বেঁচে থাকতে। কার ভয়? তার বাবার ভয়। তার বাবা কোনো আদর্শ বাবা ছিলেন না। তিনি ছিলেন এক কাপুরুষ। মদ গাঁজা আর পরকীয়া করে বেড়াতেন, তারপর বাড়ি ফিরে তার বউয়ের গায়ে হাত তুলতেন। বাবার বাড়ির লোকজন ছিল তার চেয়েও জঘন্য। বাবা যখন শেষ সময়, তখন তারা চিকিৎসার টাকা ছিল না তাদের কাছে। রাহির মা আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরেছেন, হ্যাঁ, সেই লোকটাকে বাঁচাতে, যে লোকটা প্রতি রাতে তাকে আঘাত করত। বাবার চিকিৎসার টাকা না জোগাড় করতে পেরে সে তার মাকে অঝরে কান্না করতে দেখেছে। মৃত্যুর আগে যদিও সেই লোকটি তার স্ত্রীর মর্ম বুঝে চোখের পানি ফেলেছে, কিন্তু রাহি তাকে ক্ষমা করতে পারেনি, কখনো পারবেও না। রাহি তখন ছোট। বাবার মৃত্যুর পর তার মাকে আবারও নিজের মতের বিরুদ্ধে বিয়েতে বসতে হয়। মা হয়তো বিয়েটা করতে কখনো রাজি হতেন না, কিন্তু রাহির মুখের দিকে তাকিয়ে রাহিকে একটা সুন্দর জীবন দিতে তিনি বিয়ে করেন। যদিও এই বিয়ে তার মায়ের জীবনে সুখ এনে দেয়, কিন্তু রাহি মনে করে এই সুখের কৃতিত্ব শুধুই তার মায়ের। তাই তো রাহির এই পথ বেছে নেওয়া, তাকে যেন কেউ দুর্বল না ভাবে। বিশেষ করে পুরুষ মানুষের প্রতি একরকম ঘৃণা নিয়েই তার বড় হয়ে ওঠা। তার সমস্ত জীবনে সে শুধু নারীদের কষ্ট পেয়ে যেতে দেখেছে। যে নারী খুব সুখী তার সুখের উৎস, আর যে নারী খুব দুঃখী তার দুঃখের উৎস এক, তা হচ্ছে পুরুষ। মা বলেন নারীর সৃষ্টি নাকি পুরুষের জন্য, তাহলে তো নারীকে আগলে রাখার কথা, কিন্তু কয়জন পুরুষ মানুষ সেটা করে রাহির জানা নেই। রাহির যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম নিলয়। বিয়ে করার কোনো ইচ্ছে কোনোদিনও ছিল না তার, তবে যেই বাবা তাকে বড় করে তুলেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সে মত দিয়েছে। নিলয় কেমন যেন রাহিকে বুঝতে পারে না। হয় সে অতি বোকা, নয়তো ধূর্ত চালাক। শুধুমাত্র বাবার কথা রাখতেই সে রাজি হয়।
আজ এই মেয়েটিকে দেখে রাহির ভেতরটা কষ্টের ভেঙে যাচ্ছে। নিশ্চয় মেয়েটির কোনো স্বপ্ন ছিল, পরিবার ছিল। সে হয়তো অন্য সব সাধারণ মেয়ের মতো জীবন চেয়েছিল, কিন্তু বিনিময়ে সে কি পেল? দরজা খোলার শব্দে রাহি পেছনে ঘুরে তাকালো। আবছা আলোয় যে অবয়বটা দেখা যাচ্ছে সেটা কায়ানের। কায়ান চুপ করে বসে জানালার পাশে দাঁড়ালো। ওই মেয়েটি কে ছিল? রাহির কণ্ঠ ঠান্ডা গলায় জিজ্ঞাসা বলল। কায়ান রাহির দিকে তাকালো। রাহির চোখে মুখে ঘৃণা স্পষ্ট। কায়ান চোখ সরিয়ে বলল, মেয়েটির নাম প্রীতি। ও এই বাড়িতে কেন আছে? কি পরিচয় ওর? তুমি কি জোর করে ওকে আটকে রেখেছো, তাই না? কায়ান খেয়াল করলো রাহির কণ্ঠে রাগে কাঁপছে। কায়ান দেওয়ালের সাথে পিঠ ঠেকে বলল, ও এই বাড়িতে নিজের ইচ্ছায় আছে। আমি নিজের স্বার্থ ছাড়া কাউকে জোর করে আটকে রাখি না। বলেই কায়ান থামলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রীতিকে তার প্রেমিক বিয়ের প্রলোভন দিয়েই ঢাকায় এনে বিক্রি করে দেয়। তখন তার বয়স অল্প। কোথায় বিক্রি করে সেটা বলার প্রয়োজন নেই আশা করছি। আর কয়েক বছর আগের ঘটনা, এক রাতে আমি গুলিবিদ্ধ হই। তখন প্রীতি আমার জীবন বাঁচায়। আমার জীবনের বিনিময়ে মুক্তিপণ দিয়ে ওকে আমি সেই নোংরা জীবন থেকে মুক্তি দেই। রাহির ভেতরের আগুন যেন ধীরে ধীরে পানি হচ্ছে। সে পলক না ফেলে কায়ানের কথা শুনছে। কিন্তু প্রীতি তার বাবা মার কাছে ফিরতে চায় না। ফলস্বরূপ তাকে আমি আমার মায়ের দায়িত্ব দেই। আমি জানতাম তার আমার প্রতি দুর্বলতা ছিল, কিন্তু তাকে আমি কখনো প্রশ্রয় দিইনি। ওকে যেমনটা দেখছো, ও কিন্তু এমনটা ছিল না, খুব লাজুক স্বভাবের ছিল। রাহি অবাক হয়ে প্রশ্ন করলো, তাহলে এখন কেন এমন? কায়ান ফ্লোরের দিকে তাকাতে তাকাতে গেল, আমার মাকে বাঁচাতে গিয়ে আমার শত্রুপক্ষের হাতে সে নিজেকে তুলে দেয়। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললো কায়ান। রাহির চোখে বিন্দু বিন্দু পানি জমেছে। কায়ান কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, মাকে একটা রুমে লুকিয়ে রেখে সে নিজেকে ওদের সামনে রাখে, যেন শয়তানগুলো প্রীতির প্রতি আকৃষ্ট হয়। প্রীতিকে খুঁজে পাই আমরা 2 মাস পরে। 2 মাসের মানসিক আর শারীরিক অত্যাচার সহ্য করে প্রীতি বেঁচে থাকার একটা বিস্ময় ছিল। তার মানে প্রীতি এখন মানসিক রোগী? রাহি বিস্ময় নিয়ে বলল। কায়ান মাথা নাড়ল, তারপর বলল, হ্যাঁ। রাহি নীরবে একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে তাকালো। মানুষের জীবন কি আসলেই এত তুচ্ছ, এতটা মূল্যহীন? বিকাল গড়িয়ে এখন রাত। তাও রাত কম হয়নি, রাত 10টা। আরহান এখনো ফেরেনি, অথচ আজকে এশাকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা। বিকালে এশা একাই বের হয়ে যাচ্ছিল, কিন্তু বাড়ির বাইরে গার্ড তাকে বের হওয়ার অনুমতি দিল না। বিকাল পর্যন্ত বাড়ি ভর্তি লোকজন ছিল। সন্ধ্যা হতেই একে একে সবাই চলে যেতে লাগলো। বাড়িটা যেন মুহূর্তেই নীরব হয়ে গেল। তবুও সন্ধ্যার পর আরহানের বাবা মা এশাকে সময় দিয়ে দিয়েছে। এইদিকে আরহানের ফেরবার নামও নেই। আরহানের বাবা বললেন, এইটা নতুন কিছু না, আমার ছেলে পারে না সারা রাত গোয়েন্দাগিরি করে বেড়ায়। আগে না হয় আমরা বুড়ো বুড়ি ছিলাম, তখন সে বাইরে থাকতো রাত করে, মানলাম। কিন্তু এখন? এশা মাথা নিচু করে বসে আছে। আরহানের মা হতাশ গলায় বলল, এইসব বলে কি লাভ আছে? ছেলেটার ওপরে কি আর কম কাজের চাপ? একদম ছেলের পক্ষ নিবে না। বিয়েটা তো নিজেই করেছে, নাকি আমরা জোর করেছিলাম? এখন বউটাকে একা বাড়িতে ফেলে সে কাজ দেখাচ্ছে। আরহানের বাবা চটে গিয়ে বলল। আরহানের মা এশার লাজুক চেহারা দেখে আরহানের বাবাকে ইশারায় চুপ করতে বলেন। আরহান বাড়ি ফিরল রাত 11টার পর। সারাদিন চেষ্টা করেও রাহির কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে পেন ড্রাইভ দেওয়ার প্রশ্নই উঠছে না। কায়ানকে বিশ্বাস করা অসম্ভব ব্যাপার। আরহান রীতিমতন দিশেহারা। নিজের রুমে ঢুকতেই তার চোখ গেল এশার রাগী মুখটার দিকে। আরহান থমকে দাঁড়িয়ে পড়ল। কাজের চাপে সে ভুলেই গিয়েছিল আজকে এশাকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। ফোনটা যে কখন বন্ধ হয়ে গিয়েছে সেই দিকে তার কোনো খেয়াল ছিল না। আর বাড়িতে এসেছেন কেন? বাইরে থেকে যেতেন। এশার ঠান্ডা গলায় চোখ রাঙিয়ে বলল, আসলে
আমি একটু ব্যস্ত ছিলাম। একটু ব্যস্ত? এশার কঠিন গলায় বলল। আরহান ধীরে ধীরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বুঝতে পারছে সে একটা ভুল করে ফেলেছে, কিন্তু এখন সে কি বলবে? নিজেকে বাঁচানোর জন্য কোনো কথাই তার মাথায় আসছে না। আচ্ছা, এত ব্যস্ত হলে বিয়ে করতে বলেছে কে? বিয়ের সময় জানতেন না যে বিয়ে করলে বউকে সময় দিতে হয়? এসা আজকে আরহানের 12টা বাজিয়েই ছাড়বে। আরহান নিজের কোমরে হাত দিয়ে এশার দিকে তাকিয়ে আছে। আরহানের নীরবতা দেখে ঈশার রাগ মাথায় উঠে গেছে। আমি কালকেই আমার বাবার বাড়ি চলে যাব। আপনার বাইরের গার্ডও আমাকে আটকাতে পারবে না। আরহান কঠিন চোখে তাকিয়ে বলল, এখানে বাবার বাড়ি যাওয়ার কথা হচ্ছে কেন? উঠছে, কারণ আমি আপনার সংসার করব না। আপনি আপনার কাজের সাথে গিয়ে সংসার করুন। রাগে গজগজ করতে করতে বলল। এশা। আরহান চোখ রাঙিয়ে বলল, হ্যাঁ, সারাদিন বাইরে থাকবে, আবার এসে আমাকেই চোখ রাঙাবে। আরহান নিঃশব্দে একটা নিঃশ্বাস ফেলে বলল, এইসব কথা বললে নেক্সট টাইম থেকে হাত পা বেঁধে বসিয়ে রাখবো। আরহান এশার দিকে তাকাতেই দেখল এশার চোখে পানি চলে এসেছে। আরহান সাথে সাথেই এশার পাশে গিয়ে বসে রীতিমতো নার্ভাস হয়ে বলল, আমি মজা করছিলাম, একদম কান্না করবে না। আরহান বলে শেষ করার আগেই এশার চোখ দিয়ে টপ টপ করে পানির বিন্দু পড়তে লাগলো। আরহান এশার দুই গাল ধরে নিজের কাছে নিয়ে এলো, তারপর বলল, আই এম সরি। এসে আরহানকে ঠেলে সরিয়ে দিতে চেষ্টা করতেই আরহান তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। বলল, বোকা মেয়ের মতন কান্না কেন করছো? বললাম তো সরি, আর কোনোদিনও লেট করব না। আমি থাকবো না আপনার সাথে। আরহান এশার তর্জনী দিয়ে চিবুক ধরে নিজের কাছে এনে বলল, কি বললে তুমি? আমি আপনার সাথে থাকবো না। বলে শেষ করার আগেই আরহান এশার ওষ্ঠ দুটি ছুঁয়ে দিল। আরহান তর্জনী দিয়ে এশার চিবুক ধরে নিজের কাছে এনে বলল, কি বললে তুমি? আমি আপনার সাথে থাকবো না। একেবারে ওষ্ঠ দুটো যেন আঁকড়ে ধরল। এশা ঠেলে আরহানকে সরিয়ে দিতে চেষ্টা করতেই সে এশার আরো চিবুক শক্ত করে ধরল। কিছুক্ষণ পর আরহান সরে এসে এশার দিকে তাকালো। ততক্ষণে তার চোখের পানি গায়েব, ঠোঁট দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। আরেকটুর জন্য যেন এশার দম আটকে যেতে বসেছিল। আরহান এক হাতে এশার গাল দুটি ধরে নিজের কাছে এনে বলল, তুমি আমার সাথে থাকতে বাধ্য। সে তুমি যতই কান্না করো না কেন, রেহাই পাবে না। আপনার যেন আমার জন্য খুব সময় আছে। এশা অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। আরহান এশার মুখ নিজের দিকে ফিরিয়ে এনে বলল, আমার সব কিছুই তোমার জন্য। আমি বিশ্বাস করি না। এশা নাক ফুলিয়ে বলল, আমি কি করলে তুমি বিশ্বাস করবে? এশা আরো বিরক্ত হয়ে বলল, সেটাও কি আমাকে বলে দিতে হবে? আরহান ভেবে পেল না কি করলে তার বউয়ের রাগ কমবে। সে এক দৃষ্টিতে কিছুক্ষণ এশার দিকে তাকিয়ে থেকে বলল, ঘুরতে যাবে? এশা আর চোখে আরহানের দিকে তাকালো। কি হলো, বলো, যাবে? এখন? খুব? আপনি নিয়ে যাবেন? তাচ্ছিল্যের স্বরে এশা বলল। আরহান আলতো করে এশার নাকটা টেনে বলল, হ্যাঁ, এখন। আর আমার বউকে আমি তো নিয়ে যাব। এশা ভুরু কুঁচকে বলল, আপনার এসব মিষ্টি কথায় আমি আর বলছি না। আরহান এশাকে সাথে সাথে কোলে তুলে নিল। এশা অপ্রস্তুত হয়ে তাকালো, তারপর নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, কি করছেন কি আপনি? আপনার মা বাবা দেখবে তো। আরহান কোনো উত্তর দিল না। এশাকে কোলে করে সে নিজের রুম থেকে বের করে বাড়ির গেটের দিকে এগোতেই এশার টনক নড়ে উঠল। আসলে কি লোকটাই এই রাতে তাকে নিয়ে বের হবে? আরহান এশাকে গাড়িতে বসাতেই সে চোখ বড় বড় করে তাকালো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এশা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো। আরহান নিজের সিট বেল্টটা পরতে পরতে বলল, চলো, তোমাকে রাতের শহর দেখাবো। এশা মনে মনে আনন্দে দিশেহারা। তারপরও গম্ভীর হয়ে গাল ফুলিয়ে সে বসে রইল। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে নিজ গতিতে। ল্যাম্পপোস্টের আলোয় হাইওয়েগুলো যেন স্বপ্নের মতো লাগছে।
এশা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা আপনি এমন কেন? আরহান এক পলক এশার দিকে তাকিয়ে বলল, কেমন আমি? এই যে সব সময় ব্যস্ত, আমি কিছু জিজ্ঞাসা করলেই আপনি এড়িয়ে যান, কিন্তু কেন? এশা মন খারাপ করে বলল। ফাঁকা হাইওয়ের এক পাশে আরহান গাড়িটা হুট করেই থামিয়ে দিল। আরহানের গাড়ির পেছনে পেছনে ছিল রুদ্রর গাড়ি, রুদ্রর সাথে আরো 4 জন, যারা আশেপাশে নজরদারি করছে। রুদ্র হঠাৎই স্যারের গাড়ি থেমে যেতে দেখে হাইওয়ে হাই তুলতে তুলতে বলল, বড় মানুষের বড় শখ, সেই শখের বলির পাঠা আমরা, বুঝেছ? ড্রাইভার আরহানের গাড়ির পেছনে গাড়ি থামিয়ে দিল। পেছনে বসে থাকা এক অফিসার বলল, ঠিকই বলেছেন, সারাদিন কাজ করতে হয়, তারপর রাতে একটু শান্তি নেই। আরহান গাড়ি থামাতেই এশা আশেপাশে তাকিয়ে বলল, এখানে গাড়ি থামালেন কেন? আরহান নিজের সিট বেল্টটা খুলে নিজের কোলের দিকে ইশারা করতেই এশা জীর্ণ শীর্ণ হয়ে বলল, সি, মাঝ রাস্তায়? আমি এইখানে আসতে বলেছি। আরহান সিরিয়াস হয়ে বলতেই এশা না সরানোর ভান করে বাইরে তাকালো। আরহান এগিয়ে এসে এশার হাতটা ধরে তাকে টেনে নিজের কোলে বসাতেই দুজনের মাঝের দূরত্ব কমে গেল। এশার খোলা চুলগুলো মুখের সামনে এসে পড়েছে। আরহান সেই চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, এইবার বলো, আমাকে নিয়ে তোমার কি কি অভিযোগ আছে? আরহানের এক হাত এশার কোমর জড়িয়ে আছে, আর অন্য হাত এশার ঘাড়ে। এশা চুপ করে আছে। আরহানের চোখের দিকে তাকালে যেন সে সব ভুলে যায়। আমি সময় দেই না, এই অভিশাপ। আরহান বলতেই এশা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরহান এশার গলায় মুখ ডুবিয়ে বলল, সরি বেবি, এখন থেকে তোমাকে আর এই অভিযোগের সুযোগ দিব না, আই প্রমিস। এশার সম্পূর্ণ শরীর শিউরে উঠল। এশা আরহানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই সে তাকে নিজের আরো কাছে নিয়ে আসলো। ছাড়ুন, মানুষ দেখবে, এশা ধীর কণ্ঠে বলল। আরহান কোনো উত্তর দিল না। সে এশার হার্টবিট শুনতে পাচ্ছে, যা খুব দ্রুত বিট করছে। এশার ভারী নিঃশ্বাসে আরহান যেন এক ঘোরের মধ্যে চলে গেল। এশা আরহানের এই লক্ষণ খুব ভালো করেই চেনে। সেই ইচ্ছে করেই পেছনের দিকে হেলে যেতেই গাড়ির হর্ন বেজে উঠল, কিন্তু আরহানের তাতেও সরে গেল না। হর্নের শব্দে রুদ্র চমকে উঠল। একটুর জন্য সে ঘুমিয়ে পড়েছিল। হর্নের শব্দে সে চেঁচিয়ে উঠে বলল, স্যার, সব ঠিক আছে। হঠাৎ রুদ্রের আওয়াজে এশার সিটকে সরে যেতেই আরো 2-3 বার হর্ন বেজে উঠল। আরহান চোয়াল শক্ত করে নিজের চুলে হাত বোলাতে লাগলো। রুদ্র আরো কয়েকবার হর্নের শব্দ শুনে গাড়ি থেকে নামলো। তারপর আরহানের গাড়ির দিকে এগিয়ে যেতেই আরহান শক্ত চোখে বাইরে তাকালো। ততক্ষণে এশা নিজের সিটে গিয়ে বসে পড়েছে। লজ্জায় তার দুটি গাল লাল হয়ে আছে। স্যার, কোনো অসুবিধা? রুদ্র সরল মনে প্রশ্ন করতেই আরহান দাঁতে দাঁত চিপে বলল, না, তুমি গাড়িতে যাও। রুদ্র কিছু না বুঝে আবার নিজের গাড়িতে গিয়ে বসল। এশা লজ্জায় নিজের ঠোঁট কামড়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই আরহান এশার পা দুটি তুলে নিজের কোলে রাখতেই এশার চোখ বড় বড় করে তাকালো। তারপর নিজের পাটা সরিয়ে নিতে চাইল, কিন্তু আরহান শক্ত করে এশার 2 পা নিজের কোলে রেখে বলল, একদম নড়বে না। ইউ হ্যাভ অলরেডি স্পয়েলড মাই মুড। তারপর আরহান এশার পায়ের জুতাটা খুলে এক পাশে রাখলো। এক হাত এশার পা দুটি জড়িয়ে রেখে অন্য হাতে গাড়ি চালাতে শুরু করলো। এশার শরীরে মৃদু একটা কাঁপুনি বয়ে যাচ্ছে, কিন্তু তার ভীষণ ভালো লাগছে। সব অভিযোগ কি শেষ, ম্যাডাম? আরহান দৃষ্টি সামনে রেখে বলল, আপনি হঠাৎ আমাকে বিয়ে করেছেন কেন? এশা আরহানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আরহান এশার পায়ে হাত বুলিয়ে বলল, তুমি অন্য কারোর বউ হবে, অন্য কেউ তোমাকে স্পর্শ করবে ভেবেই আমি যেন মৃত্যু দেখছি। ইউ বিলং টু মি, ইউ ক্যান কল মাই টক্সিক, লাভিং অর আপসেট, বাট দিস ইজ হোয়াট আই ফিল ফর ইউ। এশার ঠোঁটের কোণে এক ঝিলিক হাসি। অনেক কষ্টে সে নিজের মুখে সেই হাসিটা সংযত রেখেছে।
তার বুকের ভেতরে যেন কেউ ঢাকঢোল পিটিয়ে মারছে। যাক, স্বীকার তো করেছে বদরাগীটা। এসা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, তাহলে আপনি আমাকে কিছু বলেন না কেন? যখনই আমি আপনাকে কোনো প্রশ্ন করি আপনি এড়িয়ে যান কেন? আরহান একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি যেই প্রফেশনে আছি এটা খুবই ডেঞ্জারাস এসা। এখানে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। আমি চাই না সেই সব বলে তোমাকে ভয় দিতে। বলেই আরহান থামল। তুমি শুধু আমাকে সামলাও, বাকি সব আমি সামলে নেব। বলেই সে ঠোঁট প্রসারিত করে হাসল। আরহানের হাসি বলে দিচ্ছে তার মনের মধ্যে কি চলছে। এশার পায়ে আরহানের স্পর্শ আরো দৃঢ় হচ্ছে, যার ফলে একটু পর পর এশার শরীর মৃদু কম্পন বয়ে যাচ্ছে। রাহি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। আজ রাতে তার আর ঘুম হবে না। কায়ানের বাড়ির বাইরে বিশাল মাঠ, যেন কোনো এক বিস্তীর্ণ এলাকা এই বাড়িটি। আর চারিদিকে বন জঙ্গল, তার মাঝে এই বিশাল বাড়ি। আর বাড়ি ঘিরে মাঠ। চাঁদের আলো যদিও সেটা অপূর্ব লাগছে। হঠাৎ দূরে কিছু একটা রাহির নজর কাড়ল। রাহি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ল। কে যেন এই রাতে ঘোড়া চালিয়ে বেড়াচ্ছে বাড়ির আশেপাশে। চাঁদের আলোয় কি যে মনোমুগ্ধকর সেই দৃশ্য। রাহি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ধীরে ধীরে তার মনটা ভালো হয়ে গেল। ঘোড়া তার খুবই পছন্দের। রাহির খুব ইচ্ছে করছে সে বাইরে গিয়ে ঘোড়ায় উঠবে, কিন্তু তাকে সে কি সেটা করতে দেবে? না। দরজার বাইরে দাঁড়িয়ে আছে পাহাড় সমান দুটি লোক। রাহি জানালার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। কায়ান নিচ থেকে খেয়াল করেছে জানালার পাশে রাহি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কায়ান ঠোঁটটা প্রসারিত করে হাসল। তারপর রুবানকে ইশারা করতেই সে বুঝে গেল তার করণীয় কি। একজন হঠাৎই রাহির রুমে এসে বলল, বস আপনাকে নিচে যেতে বলেছে। রাহি জানালা দিয়ে বাইরে তাকালো। কায়ানের চোখে চেহারায় যেন এখন স্পষ্ট। ঘোড়ার উপরে সে নিজেই বসে আছে।